আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শান্তি বর্ষিত হোক সকলের উপর। টেকনিক্যাল হাবের পক্ষ থেকে আমি আছি মনির স্যার তোমাদের সাথে। আজকে আমরা পর্ব মধ্যে যে পরীক্ষা তোমাদের কাল থেকে অনুষ্ঠিত হবে সেই পরীক্ষার আলোকে আমরা প্রত্যেকটি সাবজেক্টেরই এখন থেকে যে ভিডিওগুলো দিব সেই ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। তো তোমরা জানো যে আগামীকাল তোমাদের ম্যাথ 1 পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই পরীক্ষায় যে প্রশ্নগুলো আসতে পারে বা যে প্রশ্নগুলো আসবে আমার মনে হয় সেই প্রশ্নগুলোর আলোকেই আমরা এখন থেকে ভিডিওগুলো আপলোড করব। তো আজকে আমার প্রথম যে টপিকসটা আছে সেটা হচ্ছে অতি সংক্ষিপ্ত পার্ট। এই অতি সংক্ষিপ্ত পার্টে তোমাদের আমি 8 থেকে 9টা কোশ্চেন দেখাবো ইনশাল্লাহ। এই 8 থেকে 9টা কোশ্চেন দেখলেই তুমি মোটামুটি মিড পরীক্ষাতে সব কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখো, আমরা প্রথমে এই 4টা বিষয় নিয়ে আলোচনা করব। ফার্স্টে 4টা বিষয়ের মধ্যে প্রথমে কি আছে দেখো, সঞ্চার পথ কাকে বলে। হ্যাঁ, এটা একটা সংজ্ঞা। মূলত এই প্রথম পার্টটাতে আমি সংজ্ঞায় রাখছি সবগুলা। দেখো, কোন সমতলে যদি একটি বিন্দু এক বা একাধিক, হ্যাঁ, এক বা একাধিক নির্দিষ্ট শর্তাধীনে চলে। শর্তাধীন মানে কি? কোন একটা শর্ত আরোপ করবে তোমাকে, সেই শর্ত অনুসারে তোমাকে একটা সমীকরণ গঠন করা লাগবে, চলে, তবে তার গতিপথকে সঞ্চার পথ বলে। কিভাবে বলে? সঞ্চার পথ বলে। আমি আরেকবার বলছি, কোন সমতলে যদি একটি বিন্দু এক বা একাধিক নির্দিষ্ট শর্তাধীনে চলে, একটা নির্দিষ্ট শর্তে চলে, তবে তার গতিপথকে আমরা সঞ্চার পথ বলবো। এই সংজ্ঞাটা একটু ভালো করে তুমি পড়ে নিবা, মুখস্থ করে ফেলবা। আমি খুব বেশি বিস্তারিত আলোচনা করব না, ভিডিও বেশি লং করব না, যাতে তোমরা পরীক্ষায় লিখতে পারো সেই প্যাটার্ন থেকে আমরা আলোচনা করব। যারা আমাদের অফলাইন ব্যাচে অলরেডি যুক্ত ছিল বা যুক্ত আছো তারা তো এইসব বিষয়গুলো খুব পানির মতো পারো ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি 2 নম্বর কোশ্চেনে আলোচনায় যাব। সরল রেখার ঢাল কাকে বলে? এটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঢালের সংজ্ঞাটা তোমরা বইতে খুঁজলে মনে হয় না এত সহজে পাবা। তো তারপরও আমি এই বিষয়টাকে একটু সহজে বলে দিচ্ছি। কোন সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, কোন অক্ষের সাথে? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে। হ্যাঁ, তাহলে মাথায় রাখা লাগবে কি, এক্স অক্ষের সাথে হবে এবং এটা ধনাত্মক হতে হবে এবং যে কোণ উৎপন্ন করবে, হ্যাঁ, যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্ট, ট্যানজেন্ট মানে ট্যান, তাই না? ট্যানজেন্টকে ওই সরলরেখার কি বলে? ঢাল বলে। অর্থাৎ কোন সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে আমরা কি বলে? ওই সরলরেখার ঢাল বলে। এই সংজ্ঞাটা মুখস্থ করে ফেলবা, ইজি, খুব সহজ। তারপর আসো, ম্যাট্রিক্স কাকে বলে? তোমাদের বইতে দেখবা, যারা হকসারের বই পড়ো দেখবা হকসারের বইতে অনেক কঠিন করে দেওয়া আছে, এম ইনটু এন দিয়ে কঠিন করে দেওয়া আছে, বাট ওইটা কঠিন, তুমি ওই কঠিনে লিখবা না। এই এই যে সংজ্ঞাটা আমি এখানে লিখছি এটা আসলে টেকনিক্যাল সিরিজের বই থেকে লেখা। তো কি, কতগুলো বাস্তব বা জটিল সংখ্যা, হ্যাঁ, কি বলছে? বাস্তব বা জটিল সংখ্যাকে দুটি বন্ধনী দ্বারা নির্দিষ্ট নিয়মে যে আয়তকার বিন্যাস পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলে। তাকে কি বলে? ম্যাট্রিক্স বলে। আমি আবার বলছি, কতগুলো বাস্তব বা জটিল সংখ্যাকে দুটি বন্ধনী দ্বারা নির্দিষ্ট নিয়মে যে আয়তকার বিন্যাস পাওয়া যায় তাকে কি বলা হয়? ম্যাট্রিক্স বলে। এটা ভালো করে মনে রাখবা। এবং এই যে দুটা বন্ধনীর কথা বলা হচ্ছে, একটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট এবং আরেকটা হচ্ছে থার্ড ব্র্যাকেট। এই দুইটা বন্ধনী মূলত ব্যবহার করা হয়ে থাকে। একটা বিষয় মনে রাখবে এই জায়গায়, ম্যাট্রিক্সে তো ওই দুটা বন্ধন ব্যবহার করা যায়, কিন্তু নির্ণয়কে কিন্তু দুটা খাড়া স্তম্ভ ব্যবহার করতে হয়। এটা একটু মাথায় রাখবা যেন গোলাই না যায়। তারপর 4 নম্বর কোশ্চেন, দুটি ম্যাট্রিক্স কি গুণ করার শর্ত লেখো। এটা ভেরি ইম্পর্টেন্ট, গত মিডিয়াও আইছিল, এবারও আসতে পারে। কি, ম্যাট্রিক্স এ ও ম্যাট্রিক্স বি গুণের শর্ত হলো ম্যাট্রিক্স এ এর কলাম সংখ্যা আর ম্যাট্রিক্স বি এর কি সারি সংখ্যা, হ্যাঁ, সারি সংখ্যা সমান হতে হবে। তাহলে একজনের কলাম আর একজনের কি সারি যতক্ষণ না পর্যন্ত সমান হবে ততক্ষণ পর্যন্ত কি কোন একটা ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কোন একটা ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হবে। সারি সংখ্যার কলাম সংখ্যা যদি সমান না হয় তাহলে সেটাকে গুণ করা যায় না ম্যাট্রিক্সের ক্ষেত্রে। সুতরাং এই বিষয়টাকে তোমাকে লিখতে হবে। তো প্রথমত এই 4টা যে সংজ্ঞার কথা আমি বলছি, এই 4টা সংজ্ঞা জাতীয় যে বিষয় আছে এইখান থেকে মাত্র এই 4টা সংজ্ঞা পড়লেই হচ্ছে, এখানে এক্সট্রা কিছু করার দরকার নাই। তো এবার আমরা যে পার্টটা আলোচনা করব সেটা হচ্ছে ম্যাথ পার্টে যাব আমরা। আমি এটা মুছে দিলাম, যাদের এই সংজ্ঞাগুলো লাগবে দেখা যাচ্ছে একটু ভিডিওকে একটু একটু রিভার্স করে দেখলেই তোমরা আবার এটাকে একটু মুখস্থ করে ফেলবে খুব ভালো মতো করে। ওকে, আমি
আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। এবার যে ব্যাপারটা আমি আসবো সেটা হচ্ছে বেশ কয়েকটা জিনিস। আমরা 5 নাম্বার কোশ্চেনে আসবো, সেটা কি tan আলফা প্লাস বিটা এর সূত্র লেখো। সূত্র লেখো। এখন বিষয়টা এরকম যে যখনই এরকম একটা সূত্র থাকবে তোমার, তখন তুমি কি করবা, এর একটা সূত্র তোমরা অলরেডি জানো, tan a প্লাস b এর একটা সূত্র তোমরা মুখস্থ করেছো অষ্টম অধ্যায়ে আলোচনায়। সেখানে তোমরা এরকম পড়েছিলা যে tan আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কি tan আলফা প্লাস tan বিটা 1 মাইনাস tan আলফা ইনটু tan বিটা। এই সংখ্যাটা ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো সুতরাং এটা ভালো করে মুখস্থ করবে। হ্যাঁ, বইয়ে যে ব্যাপারটা ছিল সেটা ছিল এরকম, tan a প্লাস b এর একটা সূত্র ছিল। আসলে এর জায়গায় আলফা দিয়েছে, বির জায়গায় বিটা দিয়েছে, এতটুকুই। বইতে সংখ্যাটা কি ছিল যে tan আল a প্লাস tan b 1 মাইনাস tan a ইনটু tan b, এরকম একটা ব্যাপার ছিল। তাই এটা পরীক্ষা আসতে পারে, কালকের পরীক্ষা ইনশাল্লাহ পারবে যেতে পারো। যখন পাবো আমাকে ট্রিট দেবে অবশ্যই। যাই হোক, কথা হচ্ছে যে এই কোশ্চেনটা ভালো করে দেখবা, তাহলে ইনশাল্লাহ পারবা আশা করি। চলে আসো তার পরবর্তীতে আমরা 6 নম্বর কোশ্চেনে যাই। 6 নম্বর কোশ্চেনটা কেমন ছিল? 6 নম্বর কোশ্চেনটা এমন ছিল যে cos c হ্যাঁ মাইনাস cos d এর সূত্রটি লেখো। ওকে, এই সূত্রটি লেখো। cos c মাইনাস cos d এটা একটু আলাদা ব্যাপার, কিন্তু কিরকম, প্রত্যেকটা সূত্রে দেখবা এই c প্লাস d বাই 2 c মাইনাস d বাই 2 ম্যাক্সিমাম এগুলো আছে, বাট এটা একটু ব্যতিক্রম, d মাইনাস c আছে লাস্টে, ওইজন্য এটা বেশি আসে। ব্যাপারটা কি, cos c মাইনাস cos d ইকুয়ালস টু 2 sin, দুটাই sin দিন, হ্যাঁ, c প্লাস d বাই 2 ইনটু sin d মাইনাস c বাই 2। ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে বুঝতে পারবা। মাইনাস মাইনাসে দুটাই সাইন, এটা c প্লাস এটা d মাইনাস c বাই 2, ভুল যাতে না হয় ভালো করে দেখবা। আরেকটা ব্যাপার তুমি লক্ষ্য করবা, সেটা হচ্ছে cos c প্লাস cos d, একটা সূত্র আছে সেটা কি 2 cos c প্লাস d বাই 2 ইনটু cos c মাইনাস d বাই 2। এই জায়গায় কিন্তু c মাইনাস d বাই 2, ঠিক আছে, গোলাই ফেলবা না এই জায়গায়, এই জায়গায় যেন না গোলানো হয়, এটা একটু খেয়াল করবা যে একটা cos c প্লাস cos d এবং cos c মাইনাস cos d। আমাকে যদি জিজ্ঞাসা করে কোনটা আসতে পারে পরীক্ষায়, আমি বলবো এটা 2025 এর জন্য আসতে পারে, ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং আমি আশা করি তুমি এটা পারবা, নিঃসন্দেহে এটা পারবা, একবার দেখবা ইনশাআল্লাহ পারবা। ওকে, ঠিক আছে। তো আমরা 6টা কোশ্চেন শেষ করলাম, আমি আর 2টা কোশ্চেন মাত্র আলোচনা করব, 7 এবং 8। তো আমি মুছে ফেললাম এই কোশ্চেনটা, তোমাদের নেক্সট কোশ্চেনে আমি যাচ্ছি, কোশ্চেন নাম্বার 7। দেখি কোশ্চেন নাম্বার 7 আমি কোনগুলো সিলেক্ট করছি, আমি একটু দেখে নেব এটা। কোশ্চেন নাম্বার 7, 8 এর জন্য তোমাদের যে বিষয়গুলো করতে হবে সেটা আসলে এইগুলা। কোশ্চেন নাম্বার 7 7 এবং 8 কোশ্চেন নাম্বারটা আমি লিখি আগে। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 7টা এমন ছিল যে cos -1110 এবং sin -1110 সমান সমান কত, এটা একটা কোশ্চেন। কোশ্চেন নাম্বার 8 কি 213 -12 -3 1 -2 -5 -2 উপাদানের অনুরাশি ও সহগুণক, অনুরাশি ও সহগুণক নির্ণয় করো। আমি কোশ্চেনটা তুলে নিলাম যাতে আমার বলতে সুবিধা হয়। ওকে, তো দেখো প্রথমত যে ব্যাপারটা আমি আলোচনা করব সেটা হচ্ছে যে এই কোশ্চেনটা নিয়ে আলোচনা করব, কোশ্চেন নাম্বার 7। তো কোশ্চেন নাম্বার 7 এ যে অ্যানসারটা আমাদের আসবো, দেখো 2টা কোশ্চেন করা হয়েছে এখানে আমাদের। তো প্রথম কোশ্চেনটা এমন ছিল যে কি
cos মাইনাস 1110 ডিগ্রি সমান সমান কত? তো দেখো তোমরা অলরেডি জানো যে cos এর ক্ষেত্রে মাইনাস কিন্তু থাকে না, প্লাস হয়ে যায়। কিরকম? এই যে cos, এই জায়গায় কিন্তু 1110 এত হয়ে যায়। কেন? কারণ এই সাইড নোটটা দিতে হয় তোমাকে। cos মাইনাস থিটা সমান সমান cos থিটা, অবশ্যই ভুল না হয় জানো। ঠিক আছে, cos এর ক্ষেত্রে মাইনাসটা কি হয়ে যায়? প্লাস হয়ে যায়, মনে রাখবা। তারপর আসো দেখি cos, এটাকে যদি আমরা একটু ভাঙি তাহলে আমরা পাবো যে 12 গুণ 90, তাহলে হচ্ছে কত? আচ্ছা, প্লাস 30 ডিগ্রি। ঠিক আছে, তোমরা অলরেডি যারা আমার ক্লাসে পড়েছো, যারা অবশ্যই অফলাইনে আছে তারা তো অলরেডি জানো কিভাবে ভাঙতে হয়। 90 দিয়ে ভাঙতে হয় এভাবে। আবার 180 নিয়মটাও আছে, সেটাও তোমরা করতে পারো, যার যেটা ভালো লাগে। তো দেখো এইটাকে যদি আমরা জোড় সংখ্যা হয়, হ্যাঁ খেয়াল করবা, যদি জোড় সংখ্যা হয় তাহলে কিন্তু এই অলের ঘরে পড়লেও এটা কিন্তু cos কিন্তু সাইন হয়ে যায় না। যেমন যারা এই যে ছকটা অনুসারে পড়েছো যে 12 বার ঘোরাতে হয়, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তো তোমরা দেখছো 12 পরে আরো 30, তো যার মানে অর্থাৎ এই অলের ঘরে আছে। অলের ঘরে তোমরা জানো cos থাকলে সাইন হয়ে যায়, কিন্তু এর যেহেতু জোড় সংখ্যা ওই জন্য এটাকে চেঞ্জ করার প্রয়োজন নাই। অর্থাৎ আমি লিখে দেবো এখানে cos 30 ডিগ্রি, যেহেতু অলের ঘরে সবাই পজিটিভ 30 ডিগ্রি, তাহলে cos 30 এর মান কত? cos 30 এর মান করে বলো। cos 30 এর মান কত? √3/2, that is my answer. তাহলে আমরা এটা অ্যান্সার করলাম। দ্বিতীয়ত যেটা অ্যান্সার করবো আমরা সেটা হচ্ছে সাইনের সাথে আলোচনা করবো। দেখো আমি এখন এটার অ্যান্সার করে দেবো। এটার অ্যান্সার আমার ডান, এটা অ্যান্সার হয়ে গেল আমার করা। এবার আমি এটাই হাত দেবো। তো এটা আমি মুছে দিলাম। এবার আসো কোশ্চেন নাম্বার 7 এর বাকি অংশ আলোচনা করি। সেটা কি ছিল আমাদের বলতো? সাইন মাইনাস 1110 ডিগ্রি সমান সমান কত? তাহলে দ্যাট মিন্স এটা সমান সমান কি হবে? মাইনাস হবে কিন্তু, হ্যাঁ, মাইনাস সাইন 1110। কি বুঝতে পারছো কেন? কারণ সাইন মাইনাস থিটা সমান সমান মাইনাস সাইন থিটা, এটা একটু খেয়াল করবা। তাই যদি হয় তাহলে এটাকে আমি আগের মতো করে ভাঙি, ভাঙাটা তো কোনো সমস্যা নাই, আগে শিখে ফেলেছো। এত প্লাস 30 ডিগ্রি, তাই না? তাহলে মাইনাস সাইন, তাহলে যেহেতু জোড় সংখ্যা এটা চেঞ্জ হবে না, 30 ডিগ্রি। তাহলে বলো সাইন 30 এর মান কত? হাফ, দ্যাট ইজ মাই আনসার। তাহলে আমাদের এই উত্তরটা হয়ে গেল। খুব সহজেই তুমি উত্তর করতে পারবে আশা করি, আর কোনো সমস্যা হবে না। তো আমাকে যদি জিজ্ঞাসা করো কোনটা আসতে পারে পরীক্ষায়, আমি বলবো এটা আসতে পারে, ভেরি ইম্পর্টেন্ট, কজে এটা আসতে পারে পরীক্ষায়। তো যাই হোক, দুইটাকেই দেখাই দিলাম, তুমি যেটাই আসুক না কেন তুমি আশা করি পারবা, আমার কোনো সমস্যা এখানে নাই, তোমারও আশা করি কোনো সমস্যা নেই। সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাই দিবা, ওকে? আমি আরো ডিটেইলস ইনশাআল্লাহ আলোচনা করব এখানে। যদিও আমার ছাত্রগুলো যারা অফলাইনে পড়ে তারা এই বিষয়ে খুবই অভিজ্ঞ হয়ে গেছে, আমি আর এই বিষয়ে কিছু বলতে চাচ্ছি না। চলে আসবো আমি 8 নম্বর কোশ্চেনে। হ্যাঁ, 8 নম্বর কোশ্চেনে আমাদের যে কোশ্চেনটা দেওয়া হয়েছে এটা আসলে অনুরাশি ও সহগুণক নির্ণয়। অনুরাশি এবং সহগুণক নির্ণয়, আমি এটা একটু সলভ করবো। কোশ্চেন নাম্বার 8, দেখো একটু বুঝে নাও, এটা আসলে নির্ণায়ক রিলেটেড কোশ্চেন। কি? 2 1 3 minus 1 2 minus 3 1 minus 2 minus 5, প্রশ্ন কিন্তু মান চেঞ্জ করে না, এরকমই আসে। আর যদি যেটাই দিক তুমি এই নিয়মটা মনে রাখবে তাহলেই পারবা। ছোট্ট একটা বিষয় আগে বলি, এটা আনসার করার আগে, তোমরা জানো নির্ণয়ের ক্ষেত্রে এরকম হয় প্লাস মাইনাস প্লাস, এরকম একটা মান আছে, প্লাসের পর মাইনাস প্লাস মাইনাস মাইনাস পর প্লাস মাইনাস প্লাস, এরকম একটা মান আছে। ঠিক আছে, খেয়াল করবা, এইটাকে বলা হয় একটা কর্ণ, এটাকে একটা বলা হয় একটা কর্ণ, তাই না? এই দিকটা কর্ণকে বলা হয় মুখ্য কর্ণ, আর এইটাকে বলা হয় কি কর্ণ বলো তো? গৌণ কর্ণ। ঠিক আছে, সরি
তো এই দুটা পর্ণ আছে। তো আমি এখন এটা নির্ণয় করতে যাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি আমাকে -2 কথা বলা হচ্ছিল প্রশ্নে, তাই না? -2 কোনটা বলতো? এইটা। তাহলে বলতো এর চিহ্ন কি? এর চিহ্ন এটা না? মাইনাস না? ঠিক না? তাহলে এর চিহ্ন যদি মাইনাস হয়, তার মানে ব্যাপারটা এরকম, এর, হ্যাঁ, এই যে লাইনে আছে এর সারি বাদ হয়ে যাবে, এই লাইনে যে সারি বাদ হয়ে যাবে, এর যে কলাম আছে এটা বাদ হয়ে যাবে। আমি জাস্ট তোমার হিসাবের সুবিধার্থে বলি, তুমি জানো আমার কেটে দিও না, এভাবে কাটার কোনো প্রয়োজন নেই, জাস্ট তোমার হিসাবের সুবিধার্থে আমি দেখাচ্ছি। তাহলে এখন আমি প্রথমে নির্ণয় করবো নাম্বার 1, অনুরাশি। ওকে, অনুরাশি যদি বের করতে যাও তাহলে দেখো এখানে থাকে 2 - 1 3 - 3। তাহলে 3 দুগুণে 6 মানে -6। তোমরা জানো যে এই গুণ করার পরে একটা ফিক্সড মান আসে মাইনাস, তারপরে সেদের গুণ করতে হয়। 3 ওকে 3, এই মাইনাস এই মাইনাসের প্লাস, অর্থাৎ -3, দ্যাট মাই आंसर। অনুরাশির মান কত পাইলাম? -3 পাইলাম। ঠিক একই ভাবে আমি সহগুণক নির্ণয় করব, বাট সহগুণকে চিহ্ন মেটার করে। হ্যাঁ, আমি সহগুণক এখানেই করে দিই, সহগুণক। তো সহগুণক নির্ণয় করতে গেলে দেখছি আমরা এর চিহ্ন যে মাইনাস, ওই মাইনাসটা আগে দিতে হবে। হ্যাঁ, দেওয়ার পর আমাদের কিন্তু তারপরে আবার সেম মান, যেই মান এখানে বসাইছো সেম মান বসাতে হবে। 2 3 -1 -3। খেয়াল করো, এখানে চিহ্ন ম্যাটার করে না, রাশিতে চিহ্ন ম্যাটার করে না, কিন্তু সহগুণকে চিহ্ন ম্যাটার করে। প্লাস হোক মাইনাস হোক দুইটা দেখাইতে হবে। যদি প্লাস আসে এখানে হিসাবে তোমার ক্যালকুলেশনে, তুমি অবশ্যই প্লাসটা দেখাবা। যদি না দেখো তাহলে তোমাকে স্যার মার্ক দিবে না, সহজ বাংলা ভাষা। সুতরাং তোমার চিহ্নটা কি আসছে এটা ম্যাটার করে। তো তারপরে তুমি সেম ক্যালকুলেশনে লিখবা, বাট মাইনাসটা দিয়ে তুমি ব্র্যাকেট দিয়ে লিখবা। হ্যাঁ, এই যে 3 দুগুণে 6 -6, সূত্রের মাইনাস, 3 অক্ষে 3, এই যে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে দ্যাট মিন্স এর মাইনাস হবে, মানে মানটা হবে এরকম, মাইনাস মাইনাসে প্লাস 3 आंसर। খেয়াল করবা, যদি একই মানের সহগুণক আর অনুরাশি বের করতে বলে, এ যে মান হবে তার বিপরীত মান হবে। এ যদি হয় -3 হবে +3, এ যদি হয় +3 হবে -3। যদি একই জিনিসটা বের করতে বলে তাহলে, যদি একই জিনিসটা না বের করতে বলে ব্যাপারটা আলাদা হবে। সহজ কথা, কি ক্লিয়ার? আশা করি ইনশাআল্লাহ তুমি ক্লিয়ার। তো এই 8টা কোশ্চেনের মধ্যে থেকে তুমি পরীক্ষায় সব প্রশ্ন কমন পাওয়া ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি আর বিস্তারিত ভিডিও তো বেশি বাড়াচ্ছি না। যারা যেইটুকু দেখলা, ইনশাআল্লাহ আশা করি এইগুলা দেখে গেলেই তুমি কালকের যে পরীক্ষাটাতে ইনশাআল্লাহ 100% অতি সংক্ষিপ্ত কমন পাবা ইনশাআল্লাহ। আর বাকিটা তোমার একটু দেখা দেখির বিষয়, একটু প্র্যাকটিস করবা, ইনশাআল্লাহ পারবা। কিছুক্ষণ পর আমরা পরবর্তী ভিডিও আপলোড করব, সেটা হচ্ছে সংক্ষিপ্ত অথবা রচনামূলক কোনো একটা পাঠ। ততক্ষণ একটু রিভিশন দিতে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এতটুকু, আসসালামু আলাইকুম।